আগের ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে আমরা নিউমেরিক অ্যারে নিয়ে কাজ করতে পারি। তো আজকে আমরা অ্যারের কিছু অ্যাডভান্স ফিচার দেখি, যে অ্যারে দিয়ে আসলে আমরা আরো কিভাবে করতে পারি। যখন আমি এপিআইটা দেখাইছিলাম, তখন আপনারা অনেকে কোশ্চেন করছেন যে আসলে এপিআই ওই জিনিসটা ভালোভাবে বোঝেন নাই, কারণ ওখানে কিছু জেসন ফ্যাক্টরও কাজ করে। তো সেই জন্য আপনারা যেহেতু ওই জিনিসগুলো বোঝেন নাই, আমি বেসিক জিনিসগুলোকে আবার একটু কভার করার চেষ্টা করতেছি। বেসিক জিনিসগুলোকে আমি আবার কভার করার চেষ্টা করতেছি। তো আমরা আজকে আমাদের ক্লাস ফোল্ডারে চলে যাই। ওকে, তাহলে দেখেন আমরা গতদিন যে কথাটা বলতেছিলাম যে অ্যারে আমরা কেন ব্যবহার করি। যে সাপোজ আমি যদি আপনাকে বলি যে আপনার কাছে 50 জন স্টুডেন্টের রোল নাম্বার আছে, তাহলে আপনি যদি সেই রোল নাম্বারগুলোকে নিয়ে কোনো কাজ করতে চান, তাহলে আপনি কি যেটা করতেন প্রসিডিউরাল ফর্মে, আপনি হয়তো 50টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেন সেই 50 জনের রোল নাম্বারকে স্টোর করার জন্য। তাহলে চিন্তা করেন যে যদি আমি সেই পরিমাণটা 50 থেকে বাড়িয়ে যদি আমি বলি যে 100 জনের বা 150 জনের ইনফরমেশন রাখেন, এখন সেটা তো শুধু রোল নম্বর গেল। এরপরে এই জিনিসটাকে চেঞ্জ করে আমি যদি বলি যে আপনি এইটা শুধু রোল নম্বর না রেখে তাকে নাম রাখবেন, তার কি বলে রোল নাম্বার রাখবেন, তার কত পয়েন্ট সেটা রাখবেন, যদি এরকম ভাবে আমি রাখতে বলি, সেক্ষেত্রে আপনি বুঝতেই পারতেছেন যে এক সময় আপনার এই কোডটা আর ম্যানেজ করার অবস্থায় থাকবে না। ঠিক আছে, আপনি নিজেই বুঝতে পারবেন না, কারণ আপনাকে যদি বলি মিনিমাম 100 জন স্টুডেন্টের ডাটা নিয়ে কাজ করতে, তা প্রত্যেক জনের যদি 3টা করে কলাম হয়, তাহলে দেখবেন 300 ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন 300 ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করা থাকে, তাহলে এইখান থেকে ওইখান পর্যন্ত একেবারে নিচ পর্যন্ত কত নিচে চলে যাবে, আপনি বুঝতে পারবেন না কোনটা কার ইনফরমেশন। এই কাজগুলোকে সহজ করার জন্য আমরা অ্যারে ব্যবহার করতেছি। ঠিক আছে, তো অ্যারের ভিতরে আমরা চাইলে বিভিন্ন রকম ইনফরমেশন রাখতে পারতেছি। যেমন এত সময় আমরা যে কথাটা বলতেছি সেটা হলো ওকে। আচ্ছা, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হলো যে আমরা আগে দেখছি এরকম যে শুধুমাত্র এটা যদি কথা বলছিলাম যে এটা ধরে নিলাম যে একটা রেস্টুরেন্টের রোল, কিন্তু যদি আমি এরকম রাখতে চাই যে আমার কাছে এরকম একটা ইনফরমেশন আছে, এরকম একটা অ্যারে আছে যার ভিতরে পুরো একটা স্টুডেন্টই আছে। কি আছে? পুরো একটা স্টুডেন্টই আছে। তাই একটা স্টুডেন্টে কি থাকতে পারে বলেন তো? একটা স্টুডেন্টের কি থাকতে পারে? তার নেম থাকতে পারে, তার রোল থাকতে পারে, তার কি মনে করেন জিপিএ থাকতে পারে, ধরে নিলাম আর কি, অনেক কিছুই আছে। তারপরে ধরে নিলাম যে এরকম আছে। এখন আপনার যেটা হতে পারে সেটা হলো যে দেখেন এগুলো কিন্তু একই ধরনের ডেটা না, কারণ নেমটা আমরা জানি স্ট্রিং, যেটা আমরা এভাবে লিখি। আবার রোলটা যদি বলেন যে রোলটা অনেক সময় অনেক রকম হতে পারে, দেখা গেল কোনো কোনো জায়গায় এরকম ইউজ করে যে সাপোজ এরকম কিছু ক্যারেক্টারটা দিয়ে মনে করেন যে এত এত, কোনো প্রতিষ্ঠান এরকম ইউজ করতে পারে আইডি হিসেবে নেওয়ার জন্য। আবার অনেকে মনে করেন শুধু নিউমেরিক ওয়েতে ইউজ করে এরকম, তাহলে এরকম হতে পারে। আবার মনে করেন জিপিএ, এটা তো পয়েন্ট হবে কিন্তু অবশ্যই ফ্লোটিং, আপনি যদি শুধু ইন্টিজার দিয়ে দেন তাহলে হবে না। তো মনে করেন এরকম 3.5 দিয়ে দিলাম। তাহলে দেখেন এই তিনটা ডেটা কিন্তু তিন ধরনের। একটা কি স্ট্রিং, আরেকটা কি হলো ইন্টিজার কোয়ালিটি, আরেকটা কি হলো ফ্লোটিং। কিন্তু আমি চাচ্ছি এই একটা ভেরিয়েবলের ভিতরে, মানে যেটা কিনা একটা অ্যারে, তার ভিতরে আমার পুরো একটা স্টুডেন্টের করে ইনফরমেশন থাক। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা একটু দেখি।
এটাকে কি বলছি আমরা, এটা একটা অ্যারে। এখন এটা একটা অ্যারে। এখন এই অ্যারের ভিতরে আমরা চাচ্ছি একটা অবজেক্ট রাখতে। কি রাখতে? একটা অবজেক্ট রাখতে। এখন আমরা ক্লাস বা অবজেক্ট সম্পর্কে কি জানি সবাই? মানে কনসেপ্টটা কি ক্লিয়ার আছে সবার? ক্লাস কি জিনিস বা কেমন, কি অবজেক্ট আসলে কি, আমরা কি জানি সবাই? কি হলো, কোনো কথা বলেন না? আপনারা শুনতে পাচ্ছেন? আমরা কি বলছি? বলছি যে এইখানে একটা অবজেক্টকে আমরা রাখতে চাচ্ছি। তো অবজেক্ট কিরকম হয়? সাপোজ আমরা যদি এরকম লিখি যে একটা ক্লাস যার নাম স্টুডেন্টস, একটা ক্লাস এরকম হয় না, স্টুডেন্টস। তাহলে আমরা কি করতে পারি? আমরা এর ভিতরে ডিক্লেয়ার করলাম নেম, এখানে ডিক্লেয়ার করলাম রোল, আর এখানে করলাম জিপিএ 0। এখন আমরা যদি এটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা কি করি? এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করি। কি করি? একটা অবজেক্ট তৈরি করি। তো আমি রাখলাম যে সাপোজ ভার, এখানে রাখলাম স্টুডেন্ট থেকে একটা স্টুডেন্টকে নিয়ে আসলাম, তাই রাখলাম স্টুডেন্ট। মানে এখানে স্টুডেন্টস বলছি কেন? অনেকগুলো স্টুডেন্টস এর ভিতরে থাকতে পারে একই ফরম্যাটে, আর আমি তার থেকে যে কোনো একটা স্টুডেন্টের ইনফরমেশনকে এখানে করতেছি। তাহলে কি করলাম? একটা অবজেক্ট তৈরি করলাম। কিভাবে? নিউ কিওয়ার্ডের মাধ্যমে। নিউ, এই যে ক্লাস নেম। তাহলে কি করলাম? এই যে ফরম্যাটটা আছে তার একটা ইনস্ট্যান্সকে আমরা কপি করে নিয়ে আসলাম। আমরা এটুকু দিয়ে যদি বাংলাও ওইভাবে বুঝতে চাই তাহলে বুঝতে পারতেছি যে নিউ স্টুডেন্টস মানে স্টুডেন্টস যেমন আছে তার একটা কপি করে তুমি এখানে রাখো। তাহলে এর একটা কপি হয়ে এখানে থাকলো। এখন আমরা কি করতে পারি? এই কপিটার মাধ্যমে স্টুডেন্ট ডট, আমরা যদি নেমকে কল করি, নেম ইকুয়াল টু হ্যালো। এখন যদি আমরা এটাকে কনসোলে একটু প্রিন্ট করে দেখি, কনসোল ডট লগ, সরি, কনসোল ডট লগ স্টুডেন্ট ডট নেম, দেখি আমরা কোনো কিছু দেখতে পাই কিনা। কনসোলটা ওপেন করি। এখানে হ্যালোটা চলে আসছে। তাহলে ব্যাপারটা আমি এখানে কি করলাম সেটা আমি একটু বলতেছি। আমরা এখানে একটা ক্লাস ডিফাইন করলাম যার ভিতরে 3টে প্রপার্টি আছে। কি কি? নেম, রোল আর হলো জিপিএ। এখন আমরা কি করলাম? এই যে আমরা ক্লাসটা তৈরি করলাম, এই ক্লাসটার আমরা একটা অবজেক্ট তৈরি করলাম। তার মানে এই ক্লাসটার একটা ইনস্ট্যান্স তৈরি হয়ে আমাদের এই ভেরিয়েবলে স্টোর হলো। এখন আমরা আগেও দেখছি, এখন সেটা দেখতেছি কিভাবে আমরা যে অবজেক্টটা তৈরি করলাম সেই অবজেক্ট থেকে আমরা এর ভিতরের প্রপার্টিগুলো বা মেথডগুলোকে অ্যাক্সেস করতে পারবো। প্রপার্টি বা মেথডগুলোকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে আমরা এখানে কি করলাম? স্টুডেন্ট ডট নেমকে কল করলাম, কল ঠিক না, অ্যাসাইন করলাম। স্টুডেন্ট ডট নেম যেটা আছে, যেটা ব্ল্যাঙ্ক ছিল, আমরা সেখানে কি রাখলাম? হ্যালোকে রাখলাম। রাখার পরে আমি বলতেছি স্টুডেন্ট ডট নেম যেটা আছে সেটা আমাকে দেখাও। তাহলে অলরেডি আমরা এটা অ্যাসাইন করে দিয়েছি। কিভাবে?
এই হ্যালো বলে, তাহলে আমরা এর ভিতরে হ্যালোটাকে নিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা সেটাকে আবার প্রিন্ট করে দেখলাম। ঠিক আছে, এখন আমরা যদি যেটা করতে পারি, আমরা এর ভিতরে ফাংশনও রাখতে পারি, ফাংশন শো নেম সাপোজ, এটা যদি আমরা দিয়ে দিই, তাহলে আমরা এর ভিতরে কি করলাম, সাপোজ রিটার্ন করি, সে আমাকে একটা কি রিটার্ন করবে, নামটা রিটার্ন করবে, দিস ডট নেমটাকে যদি রিটার্ন করে, আর আমরা যদি এখানে কি করি, SHOW শো নেমকে কল করি, তাহলে দেখি আমরা ওই নামটাকে আবার পাই কিনা। আইডেন্টিফায়ার, দেখেন আমরা হ্যালোটাকে আবার পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এর ভিতরে আমরা চাইলে ফাংশনও লিখতে পারবো, শুধুমাত্র বাইরে লিখলে যেটা আমরা ফাংশন কথাটা লিখি, ভিতরে ফাংশন কথাটা লেখার দরকার নেই। আমরা ফাংশনগুলো যেমন এর ভিতরে ডিক্লেয়ার করতে পারবো, তেমন আমরা কিছু প্রপার্টি ডিক্লেয়ার করতে পারবো, আর আমরা এগুলো অ্যাক্সেস করতে পারবো কিসের মাধ্যমে, তার অবজেক্ট থেকে। তাহলে আমরা কি করলাম, আগে আমরা স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, যার ভিতরে এই অবজেক্ট ডট নেম দিয়ে আমরা এই নামে কোনো একটা ভ্যালু রাখলাম, যেটা হলো হ্যালো। এখন আমি কি বলতেছি, স্টুডেন্ট ডট শো নেম, এই ফাংশনটাকে কল করলাম, এই মেথডটা যখন ক্লাসের ভিতরে থাকবে একটা ফাংশন, তখন আমরা তাকে বলবো মেথড। একই জিনিস, কিন্তু বাইরে যখন গ্লোবাল স্কোপে থাকে তখন আমরা সাধারণত তাকে বলি ফাংশন, কিন্তু একই ফাংশন যখন আমার ক্লাসের ভিতরে থাকবে তখন আমি সেটাকে বলবো মেথড। ঠিক আছে, তাহলে কি করলাম, এখন আমি এই অবজেক্ট দিয়ে এই মেথডটাকে কল করলাম। তাহলে এই মেথডের কাজ কি, এই মেথডের কাজ হলো, বলছি যে দিস ডট নেম, দিস বলতে এই ক্লাসকেই বোঝাচ্ছে, যে ক্লাসের ভিতরে আমি আছি এই ক্লাসকেই বোঝাচ্ছে, মানে কারেন্ট ক্লাসের একটা অবজেক্ট হলো দিস। ক্লিয়ার, আমরা যে আলাদা করে একটা অবজেক্ট তৈরি করছি, এরকম এই ক্লাসের ভিতরে একটা অবজেক্ট হলো এই দিস। বোঝা গেছে, কারেন্ট ক্লাসের অবজেক্ট হলো দিস। তাহলে আমরা কি করলাম, রিটার্ন দিস ডট নেম। তা দিস ডট নেম বলতে কোনটাকে বোঝাচ্ছে, এই ক্লাসের এই প্রপার্টিটাকে। তাহলে আমরা অলরেডি এই প্রপার্টিটাকে সেট করে ফেলেছি এই লাইনের মাধ্যমে। এবার আমরা কি বলতেছি, এই মেথডকে যখন কল করলাম তখন এই মেথডের কাজটা কি হচ্ছে, এই নামে যেটা আছে সে আমাকে সেটা রিটার্ন করে দেবে। তাহলে রিটার্ন যদি করে দিই, তাহলে আমার আউটপুট দেখাতে গেলে আমাকে অবশ্যই এবার প্রিন্ট দিতে হবে, কারণ রিটার্ন করলে আমি মানটা পাই, আমাকে তো দেখায় না, তাই না? তাহলে আমি মানটা এখানে পাইলাম, সেটা আমি কনসোল ডট লগের ভিতরে রাখলাম বলে আমি আউটপুটটা দেখতে পাচ্ছি। এখন যেটা হয়, আপনি যদি এখানে রিটার্ন করে দেন, আবার এখানে যদি কনসোল ডট লগটা না করেন, তাহলে আপনি সারাদিনই দেখতে থাকবেন কিন্তু আউটপুটে কিছুই দেখবেন না। এটা কিন্তু প্রবলেম না, ঠিক আছে, আপনার কোড ঠিক আছে, কিন্তু কোনো আউটপুট দিচ্ছে না। এটা খেয়াল রাখতে হবে, যখন আপনি কোনো কিছু রিটার্ন করতেছেন তখন সেটা আপনাকে আলাদা করে প্রিন্ট করতে হবে, মানে দেখাতে হবে। ঠিক আছে, আর যদি আপনি এখানেই দেখাই দিতেন তাহলে আপনাকে ওই কনসোল ডট লগটা লাগতো না। কিভাবে, আমরা যদি এইখানেই কনসোল ডট লগটা লিখে দিতাম, যদি আমরা এখানে কনসোল ডট লগটা করে দিতাম, তাহলে দেখেন আউটপুটটা আসতো, কিন্তু আমাদের এখানে এই লাগতো না। সেক্ষেত্রে একটা ব্যাপার, আপনি সাপোজ চাচ্ছেন এরকম কিছু করতে, যে না, আমি যে নামটা এখান দিয়ে পাচ্ছি সেটা আমি বড় হাতে কনভার্ট করে তারপর দেখাবো। সেক্ষেত্রে আপনি যদি এখানে প্রিন্ট করে দেন, সেই কাজটা কি আপনি এটার পরে কোনো ফিল্টারিং করতে পারতেছেন? এটার পরে আপনি সেই কাজটা করতে পারবেন না। এজন্য যেটা করব, আমরা ওখান থেকে রিটার্ন করে আসতেছি, আসার পরে আমরা এখানে একটা কি করলাম, স্টুডেন্ট ডট শো নেম, এ আমাকে কি করতেছে, একটা স্ট্রিংকে রিটার্ন করতেছে না, স্ট্রিংকে রিটার্ন করতেছে। আচ্ছা, এটা তাহলে আমাকে এখন কি করতে হবে, কনসোল লক করতে হবে।
console.log এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো কি, যে নেমটা আমার আসতেছে সেটা এখন দেখেন কি আসতেছে, শুধু এইচটা বড় হাতের, আমি ধরে নিলাম এটাও ছোট হাতের। আমি চাচ্ছি প্রত্যেকটা ক্যারেক্টার যেন বড় হাতের হয়। সেক্ষেত্রে আমাকে করতে হবে টু আপার, মেবি আমি ভুলে গেছি, হয়তো দেখি কাজ করে কিনা। একটু সার্চ করে দেখি, টু আপার ইন জাভাস্ক্রিপ্ট। ও, সে খেয়াল করি নাই তো। ও, আপার কেস, তাহলে কি লিখতে হবে, টু আপার কেস। তাহলে এখন যদি আমরা রান করি, কি বলে, স্টুডেন্ট শো নেম টু আপার কেস ইজ নট এ ফাংশন। স্ট্রিং প্রোটোটাইপ টু আপার কেস। আচ্ছা, আমরা কি jQuery-র ভিতরে আছি বলে? না, এটা আচ্ছা, আমরা একটু করে দেখি যে আমরা এই জিনিসটাকে, একই কথা, তারপরেও আমরা একটা ভেরিয়েবলে রাখি যে var নেম ইকুয়াল টু এটা। আর এখন আমরা কি করতেছি, এখন হলো নেম ডট টু আপার কেস, একই কথা, তারপরেও আমার এটা jQuery স্কোপ থেকে পাচ্ছে, ডিরেক্ট জাভাস্ক্রিপ্ট পাচ্ছে না, এজন্য সমস্যা। তাহলে আমরা jQuery-তে খুঁজি যে টু আপার কেস ইন জাভা, jQuery, সরি। ওকে, যে প্রবলেমটা হচ্ছিল, তাহলে আমরা স্পেলিং মিস্টেক করে গেছিলাম, এই জন্য আসলে আমাদের ভুল দেখাচ্ছিল। তাহলে যেটা করলাম, এই স্ট্রিং ডট টু আপার কেস, আমি যখন এটাকে কল করলাম তখন কি হলো, এই যে স্ট্রিংটা আছে, মানে এই নেমের ভিতরে যেটা আছে সেটাকে কি করলো, আপার কেসে কনভার্ট করে দিল। এখন যদি আমরা আউটপুটটা দেখি, তাহলে আমরা কি দেখতেছি, এই যে হ্যালো লেখাটা দেখেন, প্রত্যেকটা ক্যারেক্টারই আপার কেসের হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা আসলে এগুলো দেখতে চাচ্ছিলাম না, আমরা যেটা দেখতে চাচ্ছি যে এই যে স্টুডেন্ট একটা ক্লাস, তার ভিতরে অনেকগুলো প্রপার্টি, এরকম অনেকগুলো প্রপার্টিকে আমরা চাইলে একটা ইসের ভিতরে অ্যাসাইন করতে পারবো। তাহলে আমি এটুকু তুলে দিচ্ছি। এখন আমরা এর ভিতরে রাখতে চাইছিলাম অবজেক্ট আকারে, কেন, সেটা হলো যাতে আমরা এরকম তিনটা প্রপার্টি রাখতে পারি। তাহলে আমরা কি করতে পারি,
আমরা আবার এরকম করতে পারি যে সাপোজ এখানে যেটা আমরা যদি অবজেক্টকে রাখতে চাই সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমাকে একটা সেকেন্ড ব্র্যাকেট এখানে দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট মিন্স এটা হলো একটা অবজেক্ট, সেকেন্ড ব্র্যাকেট মিন্স এটা হলো একটা অবজেক্ট। এখন আমি কি করব, এখানে আমি দিলাম নেম, এখানে আমি দিলাম নেম। তো নেম ইকুয়াল টু, এখানে কিন্তু ডিরেক্ট সমান লেখা যাবে না, নেম ইকুয়াল টু হলো হ্যালো, হ্যালো অন। আর এখানে এটা কমা সেপারেটেড, রোল হলো সাপোজ 101। আর হলো এখানে এটা স্ট্রিং কেন দিলাম না, কারণ এটা যেহেতু ডিরেক্ট আমার সংখ্যা, সেহেতু আমার কোটেশন না দিলেও হবে, কোনো সমস্যা নেই। জিপি ইকুয়াল টু হলো 3.5 দিলাম। এটাও যেহেতু একটা নাম্বার, সেহেতু আমাদের স্ট্রিং দেওয়ার দরকার নেই। আচ্ছা, আমি এই জিনিসটা কি করলাম তাহলে সেটা বলতেছি। আমি ধরতেছি এটা একটা অবজেক্ট, কিন্তু কার অবজেক্ট এটা ডিফাইন করা নেই, এটা আসলে কোনো ক্লাসের অবজেক্ট না, ঠিক আছে। এটা অবজেক্ট টাইপ। আর তার ভিতরে কি আছে, নেম আছে যেটা হলো এই নেম, রোল আছে সেটা হলো এটা, আর জিপিএ আছে সেটা হলো এটা। এখন এটা গেল প্রথম অ্যারের প্রথম ইন্ডেক্সটা। আপনি যদি আগের অ্যারেটা একটু আমি আবার লিখি, কেমন ছিল, var arr ইকুয়াল টু এরকম ছিল, তাই না? এরকম ছিল, তাই না? এরকম ছিল না? তাহলে এইটা কিন্তু আমার এই যে অ্যারের প্রথম ইন্ডেক্স মানে 2 এর পরিবর্তে আগে যেমন আমি শুধু একটা সংখ্যা রাখছিলাম, এখন আমি সেই সংখ্যার পরিবর্তে একটা অবজেক্টকে রাখছি। এখন দেখেন, আমি যদি এইটার থেকে এইটাকে আলাদা করতে চাইতাম, তাহলে আমি কি দিছিলাম, একটা কমা দিছিলাম। ঠিক এরকম এই দ্বিতীয় নম্বর পজিশনে আমি যদি কোনো কিছুকে বসাতে চাই, এটার পরে আমাকে একটা কমা ব্যবহার করতে হবে। তারপরে আমি আরেকটা অবজেক্টকে রাখলাম। এখন আমি এখানে দিলাম সাপোজ 2, এখানে দিলাম 102, এখানে দিলাম সাপোজ চেঞ্জ করে দিলাম 3.8। তাহলে আমার এই যে ইটা হলো। এখন আমি একটু দেখি, এটা আমি জাস্ট বোঝার জন্য লিখলাম। এখন আমি দেখি যে কিভাবে আমরা এই অ্যারের থেকে কোনো মানকে দেখাতে পারতেছি। ঠিক আছে, আমরা তাহলে একটু কনসোল লগ করি, console.log। আমরা কি করব, arr, তার ভিতরে দেখেন এই অ্যারেটা যখন আমি ধরতেছি, এইটা কত পজিশন, এটা প্রথম এলিমেন্ট, তার মানে আমার 0তম পজিশন। মানে আমি যদি এইটা নিয়ে পাইতে চাই, তাহলে আমাকে কত দিতে হবে, অ্যারে অফ 0। এই জন্য বোঝার জন্য আমি উপরে ওইটা রাখছিলাম, ঠিক আছে। var arr ইকুয়াল টু, আমি যখন এইটাকে পাইতে যাইতাম তখন কি করতাম, অ্যারে অফ 0, তাহলে এইটা তো আমার প্রথম এলিমেন্ট, তাহলে আমি পুরা যদি এইটাকে পাইতে যাই, তাহলে আমাকে কি লিখতে হবে, অ্যারে অফ 0। এখন আসার পরে এখানে দেখতেছি এটা একটা অবজেক্ট, কিসের অবজেক্ট, কোনো ক্লাসের অবজেক্ট, কোনো ডিফাইন করা নাই যে এটা কোনো ক্লাসের অবজেক্ট কিনা আমি জানি না, জাস্ট একটা অবজেক্ট। তা আমরা দেখছি এটা কি, এটা একটা অবজেক্ট না, এটা এই স্টুডেন্টটা, এই যে স্টুডেন্টস ক্লাসের একটা অবজেক্ট না? তাহলে আমরা যখন এই কোনো ক্লাসের ভিতরের কোনো এলিমেন্টকে, কোনো প্রপার্টিকে আমরা যখন ব্যবহার করতে চাইতাম, তখন কি করতাম, এই অবজেক্ট ডট সেই প্রপার্টির নামটা দিতাম না, তার মানে আমি অ্যারে অফ 0 দিলে আমি কি পেলাম, এখান থেকে আমি একটা অবজেক্ট পাইলাম। এখন এই অবজেক্ট পাইলাম মানে কি, এইটুকু পাইলাম।
এখন এইটুকুর পরিবর্তে আমি সাপোজ নাম দিছি স্টুডেন্ট, তাহলে আমি এটা কিভাবে ব্যবহার করছি, স্টুডেন্ট ডট নেম। তাহলে এটা যদি আমার একটা অবজেক্ট হয় আর এটা যদি আমার একটা ক্লাসের ভিতরে কিছু প্রপার্টি থাকে, তাহলে আমি প্রপার্টিটা অ্যাক্সেস করলাম অবজেক্ট ডট নেম দিয়ে। একইভাবে আমার এটা যদি একটা অবজেক্ট হয়, তার মানে আমি স্টুডেন্ট এই পর্যন্ত পাইলাম, এই পর্যন্ত। এখন এর ভিতরে নামটা যদি আমি দেখাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এটা তো একটা অবজেক্ট, তাই না? তাহলে অবজেক্ট ডট নেম, অবজেক্ট ডট নেম। এখন এটা দিলে আমি কি পাবো, এই যে হ্যালো ওয়ান। আমরা একটু দেখি আমরা হ্যালো ওয়ানটাকে পাই নাকি। ঠিক আছে, আমরা হ্যালো ওয়ানকে পাইছি, আমরা হ্যালো ওয়ানকে পাইছি। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমরা কোনো অবজেক্টকেও অ্যারের ভিতরে রাখতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা যদি একটা অবজেক্টকে রাখতে পারি, তাহলে আমাদের কাজ অনেক সহজ হয়ে যাবে। কেন হয়ে যাবে? কারণ আমরা একটা ক্লাসের ভিতরে কি করতেছি, বিভিন্ন ডেটা টাইপ নিয়ে কাজ করতে পারতেছি। যেমন আপনারা তো এখানেই দেখতেছেন যে এখানে কি 3 ধরনের ডেটা আছে, একটা হলো স্ট্রিং, একটা হলো ইন্টিজার, একটা হলো ফ্লোটিং। আমরা 3 ধরনের ডেটা দেখতে পাচ্ছি, কিন্তু 3 ধরনের ডেটাই আমরা কম্বাইন করে আবার একটা এলিমেন্টে কনভার্ট করতে পারছি। এখন চিন্তা করেন, আপনি যদি এইভাবে যদি আরো অনেক বাড়াতে থাকেন, ইভেন 50 পর্যন্ত যদি এভাবেও চলে যান, তাহলে চিন্তা করেন আপনার কি হচ্ছে, 50টা স্টুডেন্টের সমস্ত ইনফরমেশনই কিন্তু এখানে আছে, তাই না? 50টা স্টুডেন্টের সমস্ত ইনফরমেশন এখানে আছে। এখন আমি যদি কাজ করতে চাই যে না, আমি এটা লুপিং এর মাধ্যমে দেখাবো, সেক্ষেত্রে আমি কি করতে পারি সেটা আমরা একটু দেখি। যে আমি চাচ্ছি এখানে যা আছে সব মাঝে একটু চেঞ্জ করে দিই, না হলে বোঝা যাবে না, মনে হবে না সব একই। তা আইডি গুলো চেঞ্জ করি, তাহলেই বোঝা যাবে নামগুলো। ঠিক আছে, এখন আমি লুপটা কিভাবে চালাবো দেখেন, একই সিস্টেম, আগে যা করছেন তাই। ফর, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনি অ্যারে অফ 0 তার সাথে ডট দিয়ে নেম ব্যবহার করছেন, মানে আপনি প্রথমের এই নামটা পাইছেন, তাই তো? তাহলে এইটা যদি আমি করি, রোল ব্যবহার করি, তাহলে আমি এটা পাবো। মানে যদি এইভাবে ARR ডট রোল এটা ব্যবহার করি, তাহলে আমি রোলটা পাবো। ঠিক আছে না? তাহলে যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের এখন করতে হবে কি, এইটা দিলে আমি প্রথমটার জন্য পাইলাম, তাহলে আমি যদি সবগুলো পাইতে চাই, তাহলে এই 0-র পরিবর্তে 1 2 3 করে বাড়াতে হবে না? তো এই কাজটা তো আমরা লুপের মাধ্যমে ইজিলি করতে পারি, তাই না? আমরা তো জানি সেটা কিভাবে। ফর var I ইকুয়াল টু 0, i ইকুয়াল টু 0, i যত সময় ছোট কিসের, ছোট কিসের, ARR ডট লেন্থ, অ্যারে ডট লেন্থ এটার থেকে ছোট, এরপর কি হবে i প্লাস প্লাস। এখন এটা করলে কি হচ্ছে, এটার ভিতরে যতগুলো এলিমেন্ট, মানে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, যতগুলো এলিমেন্ট আমি ততগুলো পাচ্ছি, তার থেকে একটা কম পর্যন্ত চলবে, আর প্রত্যেকবার বাড়তে থাকবে। তাহলে এই জিনিসটা যদি আমি ধরে এর ভিতরে নিয়ে যাই এবং এই 0-র পরিবর্তে আইটা বসিয়ে দিই, দেখেন আপনারা আগে যা করছেন তাই, তাহলে আমি কি আউটপুট পাবো? দেখেন এখানে একটু স্পেস দেওয়া দরকার। এভাবে করি তাহলে ভালো করে বোঝা যাবে, একসাথে চলে আসছে।
দেখেন হ্যালো অন অ্যান্ড এটা, তার মানে এটা হলো আমার রোল আর এটা হলো নাম। দেখেন আমি একসাথে দেখাতে পারতেছি বা ধরে নিয়ে আসতে পারতেছি, তাহলে এখানে আমার যতগুলো ইনফরমেশন থাক না কেন আমি সেটাকে ফেস করতে পারবো। ঠিক আছে, এখন আমার যতদূর মনে হয় আপনারা হয়তো এই অবজেক্ট ব্যাপারটা ক্লিয়ার না। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে কোনো? দেখেন এই জিনিসটা বোঝার জন্য আমরা সিম্পলি একটা এক্সাম্পল দিচ্ছি যে আমরা এই ক্লাসটাই কিভাবে ব্যবহার করতে পারি এখানে অবজেক্ট হিসেবে। কিন্তু সেক্ষেত্রে একটা ব্যাপার আছে, আপনারা কি কনস্ট্রাক্টর সম্পর্কে জানেন? কনস্ট্রাক্টর বা ডিস্ট্রাক্টর? কনস্ট্রাক্টর হলো এমন একটা ফাংশন না সরি মেথড, কারণ ক্লাসের ভিতরে থাকে। তো কনস্ট্রাক্টর হলো এমন একটা মেথড যেটা আমাদেরকে কল করতে হয় না, সিস্টেম রান টাইমে কল করে। মানে যখন ওই ক্লাসটা কাজ এক্সিকিউশন শুরু হবে তখন ফার্স্টে কনস্ট্রাক্টরটা সিস্টেম থেকেই কল হয়। ঠিক আছে, নিজে নিজে কল হয়, আমাদের কিছু করতে হয় না। তার মানে আমরা যদি এখানে লিখি একটা কনস্ট্রাক্টর, দেখেন সেটা একটা ফাংশনের মতোই। কনস্ট্রাক্টর এখানে দিলাম নেম, এখানে দিলাম রোল, এখানে দিলাম জিপিএ। তার মানে আমার এই ক্লাসটা কল করতে গেলে আমাকে তিনটা ইনফরমেশন দিতে হবে। এই যে আমি ডট এইভাবে লিখছি না, এটা যেন না লিখতে হয় সেই জন্য আমরা এইভাবে করতেছি। এখন এটার মিনিং হলো এই ক্লাসটা সরি দেখেন এটা যদি আমি একটু রান করানোর চেষ্টা করি, সেভ করলাম, সম্ভবত আমরা একটা এরর পাবো। আমরা একটা এরর পাচ্ছি। ও, এররটা দিচ্ছে এজন্য, কিন্তু যদি আমরা আবার একটু রান করি, হ্যাঁ এটা আসছে। এখন এটার মিনিং হলো কি সেটা আমি একটু বলতেছি। এটার মিনিংটা হলো আমরা বাইরে থেকে যখন এই ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করব তখন সে তিনটে মান আমি তার কাছ থেকে এক্সপেক্ট করতেছি যে তুমি তিনটা ভ্যালু দাও। সেই ভ্যালুটা কিভাবে হবে? এই যে নেমটা আসতেছে, আমরা বলছি যে আমরা ক্লাসের কারেন্ট অবজেক্টকে কিভাবে পাবো, একটা ক্লাসের কারেন্ট অবজেক্টকে আমরা কিভাবে পাই? দিস কিওয়ার্ডের মাধ্যমে। তার মানে আমি এটাও নাম নেম, এটাও হলো নেম, এটা হলো নেম, এটা হলো নেম। তাহলে আমি বুঝবো কি করে যে আমি এই যে মানটা পাচ্ছি সেটা আমি এর ভিতরে রাখবো? মানে আমার ব্যাপারটা এরকম হবে না, নেম ইকুয়াল টু নেম। মানে আমি কাজটা কি করতে চাইছি, এই যে সে বাইরের থেকে একটা মান দিচ্ছে সেই মানটা ধরে এনে আমি এই নেম ভেরিয়েবলের ভিতরে রাখবো না? এখন তো কিছু নাই, ব্ল্যাঙ্ক, কিন্তু সেই জায়গায় আমি এই নামটা রাখবো না। কিন্তু দেখেন এখানেও নেম, এখানেও নেম, তাহলে ও কিভাবে বুঝবে যে এই এটাই তো নেম? দেখেন এটা তো নেম, তাহলে এই নেম কোনটা আর এই নেম কোনটা সে কিভাবে বুঝবে? বুঝতে তো পারবে না। এই জন্য আমরা কি করছি, আমরা বলছি এই স্টুডেন্ট ক্লাসের ভিতরে একটা প্রপার্টি যে নেম সেইটা, তা সেটা আমরা বোঝানোর জন্য কিভাবে দিস ডট নেম, এই এই নেমটা হলো এখন সে আলাদা করে চিনতেছে যে যেটা হলো এই ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করা আছে, আর এইটা হলো জাস্ট লোকাল ভেরিয়েবল, এই যে প্যারামিটারে যেটা আছে এটাই এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আর কাজ করবে না। সেকেন্ড ব্র্যাকেটের বাইরে যদি আমি এখন কোথাও নেম লিখি তখন সে এইটা নিয়ে কাজ করবে, কারণ এইটার আর এক্সিস্টেন্স নাই। এইটা যখন ক্লোজ হয়ে যাবে ফাংশনটা তখন অটোমেটিক এটার স্কোপটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি যখন এইভাবে লিখলাম তখন সে বুঝতেছে কি দিস ডট নেম ইকুয়াল টু হলো এইটা, কারণ আমি ক্লাসের প্রপার্টিকে বোঝাচ্ছি।
আর এটা হলো লোকাল ভেরিয়েবলটা। একইভাবে আমি অন্যগুলো লিখি, দিস ডট রোল ইকুয়াল টু রোল, দিস ডট জিপিএ ইকুয়াল টু জিপিএ। তার মানে কাজ কি হলো দেখেন, আগে আমরা এভাবে লিখতেছিলাম না, আমি এটাকে একটু কমেন্ট আউট করি। আগে আমরা এখানে কি করতেছিলাম, স্টুডেন্ট ডট নেম ইকুয়াল টু এরকম বাইরের থেকে ইনপুট দিয়েছিলাম, তাই না? তারপরে আমরা নেমকে কনসোলে প্রিন্ট করতেছিলাম। এখন আমরা যেটা করতে পারবো, এই কনস্ট্রাক্টরটা লেখার ফলে যেটা করতে পারবো, আসলে এই কনস্ট্রাক্টরটা কিন্তু ডিফল্ট থাকে, আপনি লেখেন নাই মানে নাই এমন না, এটা ডিফল্ট থাকে। এই কনস্ট্রাক্টরটা ডিফল্ট থাকে, কিন্তু আমরা কি করলাম, এই কনস্ট্রাক্টরটাকে ওভাররাইড করলাম। আমরা বলছি যে ডিফল্ট যেটা থাকে সেটাতে কোনো প্যারামিটার থাকে না, আর আমরা ওভাররাইড করে দিলাম, তার মানে কি হচ্ছে আমরা প্যারামিটার পাঠাতে পারবো। এইখানে এররটা কেন দেখায় নাই, তার মানেটা হলো যে আমরা এখানে কোনো কিছু দিই নাই, মানে ও ডিফল্ট কনস্ট্রাক্টরটাকে কল করছে। কি করছে? ডিফল্ট কনস্ট্রাক্টরটাকে কল করছে, ও এই কনস্ট্রাক্টরের ভিতরে আসে নাই। এখন কোন কনস্ট্রাক্টরের ভিতরে যাচ্ছে এটা আমরা কিভাবে বুঝবো, আমরা একটু দেখি। আমরা আরেকবার কনস্ট্রাক্টর লিখি। দেখেন, আপনারা কপি কনস্ট্রাক্টর পড়ছেন না? মাল্টিপল কনস্ট্রাক্টর নিয়ে সেখানে কাজ করা ছিল মনে হয়, খেয়াল করে একটু যদি মনে করতে পারেন দেখবেন। এটা কি বললাম, মেইন বা ডিফল্ট কনস্ট্রাক্টর। আর আমরা যখন এটার ভিতরে আসব তখন আমরা কি লিখে দেব, তখন আমরা লিখব যে ওভাররাইড কনস্ট্রাক্টর। এখন আমরা দেখি যে আমরা আসলে এই যে লেখাটা লিখলাম এটার মানে এটার জন্য কোন কনস্ট্রাক্টরটা কল হইল। ঠিক আছে, ও এখানে এটা করতে দেয় না, এটা অন্য ল্যাঙ্গুয়েজে সাপোর্ট করে। সরি, আমি এটাতে আগে কখনো এরকম মাল্টিপল কনস্ট্রাক্টর ইউজ করিনি। এখানে বলতেছে যে আপনাকে একটাই কনস্ট্রাক্টর ব্যবহার করতে হবে একটা ক্লাসের ভিতরে। তো অন্য যেহেতু আমি লিখছি সেহেতু আমি একটু বলে দিচ্ছি ব্যাপারটা কীরকম হয়। অন্য ল্যাঙ্গুয়েজে দেখবেন যে আপনি যেটা হয় আর কি, যে আপনি যদি এখানে কোনো প্যারামিটার বিহীন কনস্ট্রাক্টর, তার মানে ও যখন আপনি কোনো এই প্যারামিটার দেন নাই তখন সে বুঝে নেবে যে এটা হলো ডিফল্ট কনস্ট্রাক্টর এইটা। আর যখন আপনি 3টা প্যারামিটার দেবেন তখন সে কোথায় যাবে, এই কনস্ট্রাক্টরের ভিতরে যাবে। আর আপনি যখন মনে করেন 2টা বা আরো বেশি প্যারামিটার দিবেন তখন সে বলবে এটা খুঁজে পাচ্ছি না, কারণ ওই ভেরিয়েবলগুলো তাতে সেখানে বলা নেই কতটা। এখানে আপনি 3টা দিলে এখানে আসবে, যদি কোনো কিছু না দেন তখন এই কনস্ট্রাক্টরটা কল হয়। ঠিক আছে, আমাদের এখানে সাপোর্ট হচ্ছে না, আমরা এটা ক্লোজ করে দিলাম। ওকে, এখন আমরা দেখি যে এটার ভিতরে আমরা কিভাবে মান অ্যাসাইন করতে পারি। তাহলে আমাদের যেটা করতে হবে, প্রথমে যাবে নাম, দিলাম হ্যালো 1, তারপর যাবে রোল নাম্বার, দিলাম 101। যেহেতু এটা ইন্টিজার বা নাম্বার সেহেতু আমাকে কোটেশন দিতে হবে না, সাপোজ দিলাম 3.5। এখন স্টুডেন্ট ডট নেমকে যদি আমি লক করি, দেখেন আমি কিন্তু মানটা সেভ করি নাই। আমি কিন্তু আগে যেরকম করছিলাম সেরকম করে কিন্তু দেখেন এই যে স্টুডেন্ট ডট নেম ইকুয়াল টু অ্যাসাইন করে দিয়েছিলাম, সেটা কিন্তু দেই নাই, কিন্তু তারপরেও আমি আউটপুটটা পাবো। দেখেন হ্যালো 1 আসছে। কেন আসছে?
কারণ যখন আমি এভাবে কল করতেছি তখন সে কি করতেছে, এই মানগুলোকে এই কনস্ট্রাক্টরের মাধ্যমে যাচ্ছে, যার পরে এইখানে সে প্যারামিটার আকারে ধরতেছে, ধরে আমাকে কোথায় বসাচ্ছে, এইখানে অ্যাসাইন করে দিচ্ছে। এবার পরে যখন আমি এটা ডট নেম দিচ্ছি, তার মানে এর ভিতরে অলরেডি নামটা লেখা হয়ে গেছে। এখন যখন আমি করতেছি, এটাকে কল করতেছি, তখন সে আমাকে ওই নামটা দেখাই দিচ্ছে। বুঝতে পারছেন? আমরা কি করছি, একটা কনস্ট্রাক্টর তৈরি করছি। তো কনস্ট্রাক্টরের কাজ কি? কনস্ট্রাক্টর হলো ডিফল্ট নিজে নিজেই কল হয়। কনস্ট্রাক্টর বা ডিস্ট্রাক্টর গুলো নিজে নিজেই কল হয়। কনস্ট্রাক্টরটা একটা ক্লাস ফাইল যখন ইনস্ট্যান্স তৈরি হয় তখন কল হয়, আর যখন ডিস্ট্রাক্টরটা কল হয় কখন, যখন ওই ক্লাসের কাজটা শেষ হয়ে যায় তখন নিজে নিজে কল হয়। এখন ব্যাপার হচ্ছে এটা দেখেন, আমরা কোনো জায়গায় কিন্তু স্টুডেন্টস ডট কনস্ট্রাক্টর এটা লিখি নাই, লিখছি আগে যেমন একটা ফাংশন তৈরি করছিলাম না, সেটা আমরা লিখছিলাম না যে স্টুডেন্ট ডট শো নেম, কিন্তু আমরা এখানে কোথাও লিখি নাই যে স্টুডেন্ট ডট কনস্ট্রাক্টর। তার মানে কি, এইটা একটা কোনো ফাংশন বা মেথড তৈরি করলে সেটাকে কল না করলে তো কাজ করে না, এটা আমরা জানি, তাই না? যত সময় আমরা কল না করি তত সময় কাজ করে না। তাহলে এটাও তো একটা ফাংশন, ওয়ান টাইপ অফ ফাংশন। তাহলে এটা কিভাবে কাজ করতেছে? এটা আসলে সিস্টেম নিজেই কল করে। কোনো ক্লাসের ভিতরে কনস্ট্রাক্টর থাকলে সিস্টেম নিজেই কল করে, ওটা আমাদের কল করতে হয় না। তো আমরা সেই ফ্যাসিলিটিটা নিচ্ছি কিভাবে? আমরা যদি কনস্ট্রাক্টরের ভিতর কিছু লিখি, কোনো প্যারামিটার পাস করি, তাহলে আমরা এই যে নিউ স্টুডেন্ট, মানে যখন অবজেক্টটা তৈরি করব তখন আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্যারামিটার আকারে আমরা এই মানগুলোকে পাঠাতে পারবো বাইরে থেকে। যেটা কোথায় ধরবে? এই কনস্ট্রাক্টর এইখানে ধরবে। কারণ আমার স্টুডেন্টে তো আর এরকম ধরার মতো কোনো জায়গা নেই, আছে যে আমি 3টা এখানে দিয়ে দেব। তাহলে মানটা কোথায় যাবে? এটা যাবে হলো এই কনস্ট্রাক্টরের ভিতরে। ঠিক আছে, এখানে 3টা মান আমি পাইলাম, যে 3টা আমি এখান থেকে পাঠাচ্ছি। এবার সেই মানগুলোকে ধরে সে কোথায় রাখলো? এই যে নেমটা, এই নেমের ভিতরে রাখলো। তার মানে এই নেম, এই যে রোলটা আমি এখান থেকে পাঠাচ্ছি সে কোথায় রাখলো? এই রোলে রাখলো। এই জন্য দুটো যেহেতু একই নাম, কিন্তু আমি আলাদা করে বোঝানোর জন্য আমি কি লিখছি? দিস কিওয়ার্ডটা। দিস মানে হলো এই স্টুডেন্ট ক্লাস। তার মানে আমি বোঝাচ্ছি এই স্টুডেন্ট ক্লাসের প্রপার্টি যেটা, তার ভিতরে কি রাখো? বাইরে থেকে যে নেমটা আসতেছে সেটাকে রাখো। এই স্টুডেন্ট ক্লাসের ভিতরে যে রোলটা আছে তার ভিতরে কি রাখো? বাইরে থেকে যে রোলটা আসতেছে সেটা। ঠিক সেভাবে জিপিএটাও, এই ক্লাসের ভিতরে যে জিপিএটা আছে তার ভিতরে বাইরে থেকে যে জিপিএটা আসতেছে সেটাকে রাখো। তাহলে এইটার ভিতরে আমি এখন এই যে হ্যালো 1, মানে এখান থেকে যেটা পাঠাচ্ছি এই রোলের ভিতরে 101, জিপি এর ভিতর 3.5, এটা অ্যাসাইন হয়ে গেল। এখন আমি কি করতে পারতেছি? এখন আমি করতে পারতেছি যেটা, সেটা হলো আমি এই স্টুডেন্টস ক্লাসের একটা অবজেক্ট, তো আমার স্টুডেন্ট, এইটা ডট নেম যখন কল করতেছি, তাহলে নেমের ভিতরে অলরেডি কি আছে? হ্যালো 1। এই জন্য আমি এটার জন্য হ্যালো 1টাকে পাচ্ছি। এখন এই কাজটা যদি আমি আবার করি, দেখেন আরেকটা অবজেক্ট আমি তৈরি করি, এটার নাম দিলাম স্টুডেন্ট 2, এখানে দিলাম হ্যালো 2, এখানে দিলাম 102, এখানে দিলাম সাপোজ 3.2। এখন এই স্টুডেন্ট 1 ডট নেম দিলাম। দেখেন এইটার জন্য দেখাবে হ্যালো 1, আর এটার জন্য আউটপুটে দেখাবে হ্যালো 2। একই ক্লাস, কিন্তু আমরা ব্যবহার করতেছি স্টুডেন্ট 2, আর এখানে 1 দিয়ে ফেলছি। দেখেন হ্যালো 1 হ্যালো 2। তার মানে কি হলো? যখন আমি আরেকবার আরেকটা একই ক্লাসের যখন আরেকটা অবজেক্ট তৈরি করলাম, এবং অবজেক্ট তৈরি করার সময় আমরা কি মান পাঠাচ্ছি, সেই মানটা আমরা আলাদা আলাদা পাঠালাম, কনস্ট্রাক্টরের ভিতরে গেল। দেখেন এই যে আলাদা আলাদা ভেরিয়েবল, এর ভিতরে যে এই অবজেক্টটা কপি হয়ে আসতেছে, দেখেন আলাদা আলাদা ডাটা দিয়ে কপি হয়ে আসতেছে, কিন্তু আমার জিনিসটা কিন্তু একটাই কোড, একটাই স্ট্রাকচার, তার ভিতরে কিন্তু মাল্টিপল ডাটা দিয়ে আমরা কাজ করতে পারতেছি, চেঞ্জ করতে পারতেছি। এখন দেখেন
আমরা যেহেতু একটা অবজেক্টকে এখানে পাস করতে পারতেছি, আমি এটাকে এখন আনকমেন্ট করি। আমরা যেহেতু এখানে একটা অবজেক্টকে পাস করতে পারতেছি, সেহেতু আমরা কি করতে পারি দেখেন, এখানে আমরা ডিরেক্ট এই স্টুডেন্ট ক্লাসকে এখানে বলে দিতে পারি। কিভাবে পারি দেখেন, নিউ স্টুডেন্টস এভাবে যদি দিয়ে আমি এভাবে দিয়ে দিই, এটাও আমরা করতে পারি। কারণ যেহেতু এখানে একটা অবজেক্ট যাবে, তাই আমরা কি অবজেক্ট তৈরি করতেছি না এখন? এটা কি একটা অবজেক্ট না? আমরা বলছি এখানে আমরা অবজেক্ট রাখবো, তো আমরা অবজেক্ট রাখছি। ফোর, এখানে রাখলাম 5। এখন যদি আমি সেভ দিয়ে এটাকে তুলে দিলাম, দিয়ে যদি আমি রান করি, দেখেন আগে যেরকম আমরা আউটপুট পাচ্ছিলাম ঠিক সেরকম, এই যে 1 2 3 4 5। তার মানে আমরা এই একটা ক্লাস তৈরি করে সেই ক্লাসের অবজেক্টকেও আমরা এর ভিতরে পাস করায় কোনো কাজ করতে পারি। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? তাহলে আমরা কি করলাম, তৈরি করলাম সেই ক্লাসের অবজেক্টকেও আমরা এই অ্যারের ভিতরে পাস করে আমরা কাজ করতে পারি। তাহলে আপনারা এরকম একটা স্ট্রাকচার তৈরি করে নেবেন যে হচ্ছে স্টুডেন্ট ক্লাসের ভিতর কি কি থাকতে পারে, আর সেভাবে নিয়ে আপনারা এর ভিতরে দিয়ে আপনারা যতগুলো ডেটা ইনপুট নেবেন সেগুলো এইভাবে নিলে আলাদা আলাদা আপনি অবজেক্ট পাবেন। তাহলে আমরা অবজেক্টকে কিভাবে আইটারেশন করতে পারি সেটা আমরা এটার মাধ্যমে বুঝতে পারতেছি। ঠিক আছে, এটা আমাদের সামনে অনেক কাজে লাগবে, বিশেষ করে যদি জেসন নিয়ে কাজ করতে চান, কোনো এপিআই নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রেও অনেক হেল্পফুল হবে এটা। আর এক্ষেত্রে যেহেতু আমরা এরকম করতে পারতেছি, সেহেতু আপনারা ডেটা স্ট্রাকচারের যে কনসেপ্টগুলো সেগুলো আপনারা ট্রি বানাতে পারবেন। আপনারা স্ট্রাক কিউ এগুলো ব্যবহার করতে পারবেন এটার মাধ্যমে। এরকম করে আপনি এখানে নোট বানাবেন যেটাতে দুটো অপশন থাকবে, ঠিক। আরেকটা রাখতে পারেন যে সাপোজ পরের যে নোডের লিঙ্ক, সেভাবে আপনি এখানে অ্যাসাইন করে দিবেন যে কোনটা হলো ডেটা কোনটা, আর পরের লিঙ্কটা আসলে কি, সেটা একটা ক্লাসের অবজেক্ট থাকবে। এভাবে আপনি এভাবে করে রাখতে পারেন। তো আমরা বিভিন্ন ধরনের কাজ বাস্তবিক অনেক প্রয়োগের জন্য আমরা এই অ্যারে আর লুপ ইউজ করে করতে পারি। তো সামনে আমরা আরও কিছু এক্সাম্পল দেখব। সে পর্যন্ত সবাই প্র্যাকটিস করবেন।